নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় বিএনপি। দলীয় বিবেচনায় করা কেন্দ্র বাতিলের দাবি। নির্বাচন পেছানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই সরকারের। ফেব্রুয়ারিতেই নির্বাচন। বিশ্বমানের নির্বাচন আয়োজনে ইসিকে 40 লাখ ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন। আগামী মাসে বাংলাদেশে আসছে ইইউর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। ডাকসু নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ছাত্র শিবির সমর্থিত প্যানেলের। উড়িয়ে দিলেন রিটার্নিং অফিসার। শিক্ষার্থীদের সুবিধায় বাড়ানো হয়েছে সময়। এবং পাথরের পর এবার বিছানাকান্দিতে প্রকাশ্যে বালু লুট। প্রভাবশালী চক্রের কবলে সিলেটের পর্যটন স্পট। প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা। সতর্ক অবস্থানে বিজিবি। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার অপেক্ষায় বিএনপি। অতীতে রাজনৈতিক বিবেচনায় যেসব ভোট কেন্দ্র করা হয়েছে সেগুলো বাতিলের দাবি জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আলাদা কর্মসূচিতে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান জানিয়েছেন। বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর নানা প্রান্ত থেকে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে। এ সময় নানা স্লোগানে মুখরিত হয় চারপাশ। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি জানান, গেল ১.৫ দশকের নির্বাচনে ভোট কেন্দ্রগুলো ছিল উদ্দেশ্য প্রণোদিত। সেগুলো বাতিল করে ভোটার বান্ধব কেন্দ্র নির্ধারণের দাবি জানান রিজভী। ফ্যাসিবাদের আমলের ভোট কেন্দ্রগুলো ছিল, এইটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য। তারা ঘোষণা করেছে একটা নির্বাচনী রোড ম্যাপ দেবে। তো আমরা দেখি তারা কি রোড ম্যাপ দেয়। আমরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যে ভোট কেন্দ্রগুলো করা হয়েছে সেই ভোট কেন্দ্রগুলি বাতিল করে ভোট কেন্দ্র তারা নতুনভাবে ঘোষণা করবেন। এদিন রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নির্বাচনকে সামনে রেখে জনগণের সঙ্গে সংযত আচরণ করতে দলের নেতাকর্মীদের তাগিদ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এই নির্বাচনে আমাদের তো জনগণের কাছে যেতে হবে, ভোটটা তো তারা দেবে। আমাদের কারো যে কোনো পর্যায়ের যে কোনো নেতা বা কর্মীর আচরণে যদি জনগণ অসন্তুষ্ট হয় তাহলে ক্ষতিগ্রস্ত তো দল হবে। নিজেরা তো এই কাজ করবেনই না, অন্য কেউ করলে সেটাকে বাধা দিবেন, আর না হলে অনভিপ্রেত সিচুয়েশন হতে পারে। ৫৩ বছরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার প্রত্যেকের প্রতি দায়বদ্ধ থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। বাংলাদেশের গণতন্ত্র। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, কোনো দলিলই সংবিধানের উপরে স্থান পেতে পারে না। এমনটা হলে খারাপ নজির তৈরি হতে পারে উল্লেখ করে সনদ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ এবং সংসদের হাতে বাস্তবায়নের বিষয় উল্লেখ না থাকার সমালোচনা করেছেন তিনি। জুলাই সনদের কিছু দফার সঙ্গে বিএনপি একমত হলেও আলোচনা না হওয়া কিছু বিষয় রাখা হয়েছে বলেও জানান সালাউদ্দিন। দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত খসড়া পাঠিয়েছে ঐক্যমত কমিশন। এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে দলগুলোতে। মঙ্গলবার দুপুরে গুলশানের বাসভবনে সনদ নিয়ে প্রতিক্রিয়া জানাতে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, চূড়ান্ত খসড়ায় ৮৪টি দফা সংযুক্ত করা হয়েছে। কিছু দফায় বিএনপি একমত, কিছু দফা সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। ৮৪টা দফার মধ্যে কম বেশি সব দফাতে আলোচনা হয়েছে, কিছু কিছু বিষয়ে আলোচনা হয়নি, অথচ এই দলিল অন্তর্ভুক্ত করা হয়েছে। সেগুলো আমরা ফাইন্ড আউট করব, চিহ্নিত করে আমাদের মতামত দেব। কিছু কিছু বিষয়ে যেভাবে আমরা সম্মত হয়েছি সেই ভাষার মধ্যে কিছু অসামঞ্জস্যতা আছে, আর কিছু কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপনা করা হয়নি। কোনো দলিলই সংবিধানের উপরে স্থান পেতে পারে না উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদকে সংবিধানের উপরে রাখলে খারাপ নজির স্থাপন হতে পারে। সনদ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ না রাখার সমালোচনাও করেন তিনি। এই সনদের সবকিছু সংবিধান এবং অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলেও এই সনদের বিধান, প্রস্তাব, সুপারিশ প্রাধান্য পাবে। এখন যদি বলা হয় যে এই সমস্ত দলিলের সবকিছুই সংবিধানের উপরে প্রাধান্য পাবে, তো তাহলে পরে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট
সৃষ্টি হবে, ভবিষ্যতের জন্য একটা খারাপ নজির সৃষ্টি হবে। জুলাই সনদ বাস্তবায়নে সব দল দ্রুতই সমঝোতায় পৌঁছাতে পারবে বলেও প্রত্যাশা এই বিএনপি নেতার। নির্বাচন আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে ইনশাআল্লাহ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দেশে অনিয়ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই উল্লেখ করে কাঙ্ক্ষিত সংস্কার ও বিচারের আগে নির্বাচন হতে দেয়া যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেইটে দলটির সমাবেশে তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি নির্বাচনের আগেই হতে হবে। সংস্কার ও বিচার দৃশ্যমান না হলেও জাতীয় নির্বাচনের সময় ঘোষণায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলেও দাবি করেন আমির। দেশে বেশিরভাগ মানুষ পিআর পদ্ধতির পক্ষে রয়েছে জানিয়ে দায়িত্বশীলরা কেন বিষয়টি আমলে নিচ্ছেন না এমন প্রশ্ন তোলেন রেজাউল করিম। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ভিত্তিক প্রদান করা হবে, করতে হবে। অন্য আমার কাছে মনে হয় নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে হবে এবং সংস্কার দৃশ্যমান হতে হবে এবং জুলাই সনদ আইনি তার স্বীকৃতি দিতে হবে। যদি জুলাই সনদ আইনি স্বীকৃতি না হয়, তারা ক্ষমতায় আসবে, 2 বছরে তারা পাশ করিয়ে নেবে। এটা হইলে গ্রাম্য কথা আছে, গুড়ে বালি। সুন্দর পরিবেশ তৈরির জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে, এই দাবিতে আজকে আমাদের এই প্রোগ্রাম। এখন আমরা মিছিল করব, জানাবো। এরপরেও যদি এবং আগামী এতেও এইটা বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন কর্মসূচি সময় উপযোগী সেটা আমরা দেব ইনশাআল্লাহ। আমরা মাঠ ছাড়ছি না। নির্বাচন পেছানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই উল্লেখ করে আইন উপদেষ্টা বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। দুপুরে সচিবালয়ে উপদেষ্টা আরও বলেন, গুণগত পরিবর্তন হয়নি বলেই রাজনৈতিক সুরে কথা বলছে দলগুলো। বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো, এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত, একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ। উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র মানে চিন্তা নাই। ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে 40 লাখ ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। সকালে সিইসির সঙ্গে বৈঠক শেষে ইইউ এর রাষ্ট্রদূত মাইকেল মিলার এ ঘোষণা দেন। বলেন, আগামী মাসে বাংলাদেশে আসছে ইইউর প্রাক পর্যবেক্ষক দল। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। বিভিন্ন সময়ে সহযোগিতা করার প্রস্তাবও দিয়েছে জোটটি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কমিশনে আসে ইইউ প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে রাষ্ট্রদূত জানান, নির্বাচন কমিশনকে 40 লাখ ইউরো সহায়তা দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। We'll be here to ensure that there is a strong focus on citizen observation in the coming elections, and of course here also voter education. And here, as the European Union, we are determined to empower our partner. The European Union will provide a support package in excess of 4 million euros to help Bangladesh run elections in line with international standards. নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা তার সম্ভাব্যতা যাচাইয়ে আগামী মাসে একটি বিশেষজ্ঞ দল আসবে বাংলাদেশে। মিলার জানান, ইইউ প্রত্যাশা করে বাংলাদেশে আগামী নির্বাচন গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানদণ্ডে হবে। Context is right for us to deploy an election observation mission here in your country, so we are looking at feasibility and we are looking at the advisability. এর আগে গত 16 মার্চ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়ন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদে প্রবাসীদের অবদান অন্তর্ভুক্ত করা এবং তাদের ভোটাধিকার নিশ্চিত সহ 4 দাবিতে জাতীয় ঐকমত্য কমিশনে স্মারকলিপি দিয়েছে প্রবাসী অধিকার পরিষদ। দুপুরে কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদারের হাতে স্মারকটি তুলে দেন পরিষদের 6 সদস্যের প্রতিনিধি দল। স্মারক গ্রহণ করে বদিউল আলম বলেন, বিগত সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা থেকে উত্তরণে প্রবাসীদের রেমিটেন্স সাহায্য করেছে।
তাদের ভোটাধিকার নিশ্চিত ও বিদেশে মারা যাওয়াদের মরদেহ দেশে আনতে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এ সময় গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান দেশের উন্নয়নে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং গার্মেন্টস খাতের অবদানের কথা তুলে ধরেন। অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের দায়িত্বরত অ্যাডভাইজার যারা রয়েছেন তারা প্রবাসীদের নিয়ে তেমন কোনো উদ্যোগ এই বিগত 1 বছরে আমরা নিতে দেখি নাই। আমরা আজকে যে 4টি দাবি এখানে দিয়েছি তার মধ্যে অন্যতম একটি দাবি, যেহেতু জুলাই সনদ এখনো স্বাক্ষরিত হয় নাই, এই জুলাই সনদে প্রবাসীদের কথা অবশ্যই রাখতে হবে। মানুষের মধ্যে ক্রমান্বয়ে এই উপলব্ধি সৃষ্টি হচ্ছে যে প্রবাসীরা গুরুত্বপূর্ণ, তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং ভবিষ্যতেও রাখবে। তাই তাদেরকে তাদের ন্যায্য অধিকার, তার মধ্যে অন্তর্ভুক্ত ভোটাধিকার, এটা যেন নিশ্চিত হয়। আমাদের প্রধান উপদেষ্টা অত্যন্ত আগ্রহী প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য। অষ্টম দিনের মতো ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী। এদিন পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর প্যানেল প্রতিরোধ পর্ষদ। আর মনোনয়ন ফর্ম জমা দিয়ে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। কারো চাপে নয়, শিক্ষার্থীদের সুবিধার্থেই মনোনয়ন ফর্ম বিতরণের সময় বাড়ানো হয়েছে উল্লেখ করে চিফ রিটার্নিং অফিসার দাবি করেন নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান। ডাকসু ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানোর ফলে মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রার্থীদের ভিড়। ফরম সংগ্রহের পাশাপাশি জমা দেন অনেক প্রার্থী। তাদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন। আবাসন সংকট নিরসন ও ক্যান্টিনের খাবারের মানোন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দেন তারা। বিশ্ববিদ্যালয়ের জন্য যেন কোনো কাজ করতে পারি, এই জন্যই আসলে এই নির্বাচনটা করা। খেলার মাঠগুলোকে উন্নততর করার জন্য আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ তৈরি করা ক্যাম্পাসে। ফরম জমা দেয় ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি ছাত্র সংগঠনের প্রতি বিশেষ দরদ দেখাচ্ছে বলে অভিযোগ করেন ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। একটা দলের প্রতি অনেক বেশি বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা দরদ কাজ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আর প্যানেল ঘোষণা না হলেও এদিন মনোনয়ন ফরম সংগ্রহ করেন ছাত্রদলের কয়েকজন নেতা। সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আমি 40,000 সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, নারী শিক্ষার্থীদের পক্ষে। এদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে শেখ তাসনিম ইমিকে ভিপি, মেঘমোল্লার বসুকে জিএস ও জাবির আহমেদ জুবেলকে এজিএস প্রার্থী করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে প্রতিরোধ পর্ষদ। ৭১-এর গণহত্যাকারী শক্তি, 24-এর গণহত্যাকারী শক্তি, তাদের বিরুদ্ধে যে যুগপৎ গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলন আমরা গড়ে তুলব। আর লেভেল প্লেইং ফিল্ড বিদ্যমান জানিয়ে চিফ রিটার্নিং অফিসার বলেন, কোনো সংগঠনের চাপে নয়, শিক্ষার্থীদের সুবিধার্থেই বাড়ানো হয়েছে মনোনয়ন ফরম বিতরণ ও জমাদানের সময়সীমা। লেভেল প্লেইং ফিল্ড এখনো বর্তমান, আমাদের দিক থেকে এটাকে এনশিওর করার জন্য সর্বাত্মক চেষ্টা চলতেছে। বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসুর ভোট। শাকিন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের হাওয়া বইছে ক্যাম্পাসগুলোতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একদিন বাড়িয়ে আগামী 21 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে মনোনয়নপত্র বিতরণ ও জমার সময়। তবে আসন্ন ডাকসু নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 5 সাংস্কৃতিক সংগঠন। এদিকে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচনের বিধান যুক্ত করে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে আমরণ অনশনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ। পুরোদমে চলছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা কার্যক্রম। তবে কিছু ছাত্র সংগঠনের দাবির মুখে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় 21 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। তবে 20 আগস্ট সরকারি ছুটির দিন বন্ধ থাকবে সব কার্যক্রম। ভিপি পদের জন্য আজকে একেবারে প্রথমেই আমি ফর্মটি সংগ্রহ করেছি আজকে এসে, যেন জাহাঙ্গীরনগরে আমরা একটা সুস্থ
বুদ্ধিবৃত্তিক সাহিত্যিক পরিবেশ গড়ে তুলতে পারি, সবাই এক চিত্তে। আমরা সময় বাড়িয়েছি যাতে সকলে সফলতার মধ্য দিয়ে একটা উৎসবকর পরিবেশের মধ্য দিয়ে যাত্রাটা সুসম্পন্ন হয়। রাকসু নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 5টি সাংস্কৃতিক সংগঠন। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। রাকসু নির্বাচনে 17 থেকে 19 আগস্ট মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের সময়সীমা থাকলেও জনবল সংকটের কারণে তা পিছিয়ে 20 থেকে 23 আগস্ট করা হয়। ভোট কেন্দ্র আবাসিক হল থেকে প্রত্যাহার করে একাডেমিক ভবনে আনতে হবে। সকল ভোট কেন্দ্রকে সিসিটিভি ফুটেজের আওতায় আনতে হবে। সকল প্রার্থী ও প্যানেলের নির্বাচনী প্রচারণায় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। এদিকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তৃতীয় দিনের মতো আমরণ অনশন করছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখনো ইউজিসি ও সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ না আসায় ক্ষুব্ধ তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। 3 দিন অতিবাহিত হয়ে গেল, এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার সহ দায়িত্বপ্রাপ্ত কারো দিক থেকে আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজের মতো করে একটা মন গড়া প্রেস রিলিজ দিয়ে দিছে এবং 1-2টা শিক্ষার্থী এখান থেকে তারা তাদের শারীরিক কারণে অনশন করছে, সেইটাকে ওরা মিস ইন্টারপ্রিট করে বলতেছে যে অনশন প্রত্যাহার হয়েছে। অনশনরত শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে 3 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। প্রভাবশালী লুটেরা চক্রের কবলে সিলেটের পর্যটন স্পটগুলো। সাদা পাথর ও রাংপানিতে পাথর লুটের পর এবার চক্রটির হাত পড়েছে বিছানাকান্দির বালুতে। পিয়াই নদীতে বোমা মেশিন দিয়ে প্রকাশ্যে অবাধে চলছে বালু লুট। প্রশাসনের ভূমিকা নিয়েও বিস্তর অভিযোগ স্থানীয়দের, তবে সতর্ক অবস্থানের কথা জানিয়েছে বিজিবি। দিগেন সিংহের ছবিতে আমিরুল ইসলামের রিপোর্ট। অনেকটা মগের মুল্লুক বললেও যেন ভুল হবে না। দিনের আলোতেই প্রকাশ্যে পিয়াই নদীতে চলছে অবাধে বালু উত্তোলন। ভেঙে পড়ছে 2 তীরের গ্রাম। একটু এগুলোই নয়নাভিরাম পর্যটন স্পট বিছানাকান্দি, কিন্তু এখানেও পড়েছে পাথর খেকো চক্রের ভয়াল থাবা। ক্ষতবিক্ষত চিহ্ন জানান দিচ্ছে প্রশাসনের দুর্বলতা। সাধারণ মানুষ বলছে দিনে ও রাতে সমানতালে লুট হচ্ছে বিছানাকান্দির পাথর। তবে প্রভাবশালী চক্রটির বিরুদ্ধে মুখ খুলতে রয়েছে অজানা ভয়। জুলাই আগস্টের পরে এই পাথরগুলো নিয়ে গেছে, নয়া যাওয়ার পরে বালু হয়ে গেছে। প্রতিদিন রাতকে এই জায়গায় নৌকা লাগায় পাথর নিয়ে করছেন। মেশিন চলতেছে, ওরা অন্য সিস্টেমে চালাইতেছে। বিছানাকান্দি আকর্ষণীয় পর্যটন স্পট হলেও টুরিস্ট পুলিশের দেখা না পাওয়ার অভিযোগ রয়েছে বিস্তর। মঙ্গলবার সকাল 9টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত তাদের দেখা পায়নি সময় সংবাদও। বিজিবির টহল থাকলেও কিভাবে হলো লুটপাট তা জানার চেষ্টা করে সময় সংবাদ। পাথর যে কখন নিছে, কিভাবে নিছে আমি সঠিক জানি না, কিন্তু আমি স্টিল নাও যতক্ষণ এখানে আসি আশা করি পাথর তো না, আমি বালু পর্যন্ত এখান থেকে হিলতে দেবো না। তবে এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। সিলেটের পর্যটন স্পটগুলোতে ব্যাপক লুটপাটের ঘটনায় প্রশাসনের জড়িত থাকার অভিযোগ ওঠায় জেলা প্রশাসক ও কোম্পানিগঞ্জের ইউএনওর বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়। আলাদা 2টি মামলায় একজন ইউপি চেয়ারম্যান সহ 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। সকালে 3য় দিনের শুনানি শেষে নতুন করে এই তারিখ দেন আদালত। এদিন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 6 বিচারপতির বেঞ্চে শুনানি হয়। এর আগে গত 1 ডিসেম্বর এই মামলায় সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের 2টি মামলা হয়। 2018 সালে বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দেন আদালত। আইবি রহমান সহ 24 জনের যে আনফরচুনেট ডেথ হয়েছিল, শেখ হাসিনা নিজে আইবি রহমান হত্যার বিচার হোক সেটা চায় নাই। মুফতি হান্নানকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে
আব্দুল কাহার আকন্দ যিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন তাকে দিয়ে, অর্থাৎ উনি চেয়েছেন আইবি রহমানের বিচার না, উনি চেয়েছিলেন জনাব তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করার জন্য। এই কারণে বললাম জাস্টিস হারিড, জাস্টিস বারিড। প্রকাশ্যে হরিরুটের পর চাইলেও কি আগের রূপে ফেরানো সম্ভব ভোলাগঞ্জের সাদা পাথর? পাথর পুনঃস্থাপনে যেমন ধীরগতি রয়েছে, তেমনি কতটা টেকসই হবে তা নিয়েও আছে সংশয়। পরিবেশ কর্মীরা মনে করেন কৃত্রিম উপায়ে ভোলাগঞ্জকে আগের রূপে ফেরানো সম্ভব নয়। কেবল প্রকৃতিই পারে নৈসর্গিক সৌন্দর্যের ভোলাগঞ্জ সাদা পাথরকে স্বরূপে ফেরাতে। আর সেজন্য অপেক্ষায় থাকতে হবে কোনো এক ঢলে উজান থেকে আসা পাথরের। সিলেট থেকে ফিরে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট, ছবি তুলেছেন বোবেন হোসাইন। সিলেটের বিভিন্ন জায়গায় এসে যেটি দেখা যাচ্ছে, এরকম নানা উপায়ে লুকিয়ে রাখা হচ্ছে অতি মূল্যবান সাদা পাথর। ধারণা করা হচ্ছে এই পাথরগুলি সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর থেকে নিয়ে আসে। আসছে কবে এইসব পাথর? কই থেকে আসছে জানি না ভাই। এইসব সকালে দেখছি এই জায়গায় পাথর, আমরা দেখছি না। সিলেটের গ্রামেগঞ্জে পথের ধারে ঝুমঝাড়ে পাথর আর পাথর, কোথাও মাটি খুঁড়ে, কোথাও পাতা সরিয়ে মিলছে লুটপাটের পর লুকিয়ে রাখা মূল্যবান এই খনিজ সম্পদ। এত এত পাথর কিভাবে এলো লোকালয়ে তা নিয়ে মুখ খুলতে নারাজ স্থানীয়রা। অবশ্য কারো কারো দাবি, রাতের আধারে ফেলে রাখা হয় এসব পাথর। এই যে এগুলো কবে আনছে, কবে এসব পাথর? আমরা কইতে পারি না, আমরা বাড়ি ঘুরে থাকি না। এগুলো কবে আসছে শিওর হইতে পারা নয়। কারা ফেলাইতে পারে আপনাদের কি মনে হয়? আমরা তো জানি না এইসব, আমরা তো পাথর ব্যবসার লগে জড়িত না। এটা তো রাতের বেলা ফেলাইছে, কেউ দেখছে না, ঘুমের ঘরে আনিয়া কটার সময় ফেলাইছে। লুটপাটের পাথরের খোঁজে চলছে প্রশাসনের টানা অভিযান। উদ্ধারের পর ভোলাগঞ্জের সাদা পাথর ফেলা হচ্ছে আগের জায়গায়। তবে সে গতিও অতি মন্থর। 1.5 কোটি ঘনফুটের বেশি পাথর লুটের বিপরীতে সোমবার পর্যন্ত সন্ধান মিলেছে মাত্র 4 লাখ ঘনফুট, আর পুনঃস্থাপন এখনো 1000 ঘনফুটের ঘরে। কিন্তু পাথর পুনঃস্থাপনের এই উদ্যোগ টেকসই হবে কতটা? পরিবেশ কর্মীরা বলছেন এ উপায়ে চাইলেও ভোলাগঞ্জকে আগের রূপে ফেরানো সম্ভব নয়। কেবল প্রকৃতি পারে এর সমাধান দিতে। নতুন একটা শব্দ আসলে আবিষ্কার হয়েছে, পাথর প্রতিস্থাপন। আমরা আসলে কখনো এই শব্দের সাথে পরিচিত ছিলাম না। অবশ্যই আমাদের প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে হবে যে আবার কখন পাথর আসবে। প্রতি বছর ঢলে কিন্তু পাথর আসে না, পাথর আসে কোনো কোনো বছর, যেমন 1990 সালে ঢলে খুব বেশি পাথর এখানে এসেছিল। সো আমরা অপেক্ষায় থাকবো, কিন্তু সেই অপেক্ষা কি আসলেই সুফল বয়ে আনবে কিনা? প্রকৃতিগতভাবে পাথর এত তাড়াতাড়ি তো আসবে না। এমনকি প্রতিস্থাপনের কাজ দায়সারা গোছের হলে সেটিও হতে পারে আরেক বিপদের কারণ। এই পাথরটা আর কতদিন এখানে রাখাও যাবে সেটা একটা বিষয়, এবং যদি রাখাও যায় এটা আসলে মানুষের জন্য আরো বিপজ্জনক হয় কিনা। কারণ এই পাথরটা কিন্তু মাটির সাথে বা বালির সাথে এভাবে মিশবে না, কারণ আপনি ফেলে দিলেন এটা সে তার নিজের মতো করে জায়গা নিতে পারবে না, এটা সময় লাগবে। সোমবার সিলেটের জেলা প্রশাসকের পদ হারানোর আগে শের মাহবুব মুরাদ সময় সংবাদকে জানান, বিশেষজ্ঞদের পরামর্শে নেওয়া হবে পদক্ষেপ। প্রতিস্থাপনের কাজটা সেটা আসলে একেবারে সমগতিতে এগিয়ে চলছে। এটা একটা সময় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ বিষয়, সবসময় একরকম পেস দেখা যাবে না। যেভাবে এটা রিপ্লেস করা হচ্ছে তাতে আসলে পূর্বের রূপে ফিরে আসবে কিনা সেজন্য বিশেষজ্ঞের মতামত দরকার। আমরা বিশেষজ্ঞদের সাথেও যোগাযোগ করব, তাদের সাথে আমরা কথা বলবো। তবে পাথর প্রতিস্থাপন যেন অর্থলুটের আরেক প্রকল্পে রূপ না নেয়, এ ব্যাপারেও সতর্ক করছেন অনেকে। পাথর, মেঘ, পাহাড় আর জলধারা একসঙ্গে এত সব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা এসে থাকেন সিলেটের ভোলাগঞ্জে। যদিও পাথর লুটের ঘটনায় সৌন্দর্যহানি হয়েছে দেশের অন্যতম এই পর্যটন কেন্দ্রের, কিন্তু প্রশাসনের উদ্যোগে আসলেই কি ভোলাগঞ্জকে আগের রূপে ফেরানো সম্ভব, নাকি তাকিয়ে থাকতে হবে প্রকৃতির দিকে? সামনে আসছে এমন সব প্রশ্ন। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ভোলাগঞ্জ, সিলেট। এনবিআরের সদস্য AKM বদিউল আলম, লুৎফুল আজিম সহ 17 কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক, যার প্রেক্ষিতে তাদের সম্পদের হিসেব চেয়ে নোটিশ দিয়েছে সংস্থাটি। এদিকে ঋণের নামে 207 কোটি আত্মসাতের মামলায় দুদকের জালে জড়িয়েছেন এস আলম গ্রুপের সাইফুল আলম, রনু হক শিকদার সহ 26 জন।
সংস্কার সহ নানা দাবিতে গেল জুনে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন যখন তুঙ্গে, তখন এই সংস্থাটির অতিরিক্ত কমিশনার হাসান তারেক রিকাবদার সহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন কর ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। 1.5 মাসের অনুসন্ধানে অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক, যার প্রেক্ষিতে এনবিআরের 2 সদস্য AKM বদুল আলম, লুৎফুল আজিম সহ 17 কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুসন্ধানে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মর্মে প্রতীয়মান হয় জাতীয় রাজস্ব বোর্ডের 17 জন কর্মকর্তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ঋণের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 207 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের চেয়ারম্যান সাইফুল আলম, শিকদার গ্রুপের রণহক শিকদার, রিক হক শিকদার সহ 26 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ব্যাংকের আমানত ঝুঁকিতে রেখে ঋণ পরিশোধের সক্ষমতা বিচার না করে 207 কোটি টাকারও বেশি অর্থ উত্তোলন এবং স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন ভুয়া অ্যাকাউন্ট খুলে 2,60,00,000 টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ 7 জনের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বাড়ছে জনসংখ্যা, সেই সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে কর্মক্ষম মানুষের সংখ্যা, তবে কমছে শ্রমশক্তি, আর সেখানে নারীর অবস্থান হচ্ছে আরও নাজুক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর গবেষণা, 1 বছরে শ্রমশক্তির বাইরে চলে গেছে 16 লাখের বেশি নারী। এক্ষেত্রে রাষ্ট্রীয় কাঠামো ও সামাজিক নিরাপত্তাহীনতাকে দুষছেন অর্থনীতিবিদরা। অন্তরা সেনের রিপোর্ট। চাকরি না সংসার, আগে কোনটা, এমন প্রশ্নে হরহামেশাই কাঠগড়ায় দাঁড়ায় নারীর ইচ্ছা। পরিবারের সবার ভালো থাকা আর সন্তানের মুখের দিকে চেয়ে তাই ক্যারিয়ারে দাড়ি টানতে বাধ্য হন কর্মজীবী নারী। আমি মা হয়েছি, আমি দেখেছি যে আমার সাথে সাথে পরিবারের আরও যে মানুষগুলো তারা সেই দায়িত্বটা নিচ্ছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ফারজানা রহমানের গল্পটাও কিছুটা এমনই। সুইডেন থেকে উচ্চশিক্ষা নিয়ে এসেও শুরু করতে পারেননি কর্মজীবন। 2টো বাচ্চা নিয়ে পুরো সংসারটা আমাকে টেক কেয়ার করতে হয়। মনে হয় আমি আমার লাইফটা লিড করছি না। আমি কখনো একজন ওয়াইফের রোল প্লে করছি, কখনো একজন মায়ের রোল প্লে করছি। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর 2023 সালের এক গবেষণায় দেখা যায়, বাংলাদেশের কর্মজীবী নারীদের মধ্যে মাতৃত্বকালীন ছুটি নেয়ার পর 20 থেকে 30% আর কাজে ফিরতে পারেন না। তৈরি পোশাক খাতে এ হার 80%-এর উপরে। হাজব্যান্ড চাকরি করলে ওয়াইফকে বাসায় থাকতে হয়, একজন না একজনকে তো দেখাশোনা করতে হয়। চিলড্রেন, বাচ্চা হওয়ার পরে কাজ করতে গেলে পরিবার থেকে প্রথম বাধা আসে, তুমি বের হইতে পারবে না, তোমার বের হওয়া ঠিক হবে না, একা একা কেন তুমি বের হচ্ছ। এর মধ্যে আবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS বলছে, 2024 সালে শ্রমশক্তির বাইরে চলে গেছে 17,20,000 কর্মক্ষম মানুষ, যার মধ্যে 16,30,000-ই নারী। কৃষি, শিল্প, সেবা সব খাতেই কমেছে নারীর অর্থনৈতিক অবদান, বাড়ছে শিক্ষিত নারী বেকারের হারও। এক্ষেত্রে সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামোকেই দায়ী করছেন শ্রম অধিকার কর্মীরা। যেই কমিউনিটিতে সে কাজ করবে, যে প্রতিষ্ঠানে কাজ করবে, তাদের যেমন উদ্যোগ নেওয়ার ব্যাপার আছে, তেমনি রাষ্ট্রের নিজের উদ্যোগ নেওয়া এবং রাষ্ট্র তদারকি করবে যে কলকারখানা বা অন্যান্য জায়গায় নারীরা তাদের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে কিনা। এদিকে 5ই আগস্টের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ সামাজিক নিরাপত্তাহীনতার কারণেও নারীরা শ্রমশক্তি থেকে বের হয়ে যাচ্ছেন বলেও মনে করেন অর্থনীতিবিদরা। গত বছরের যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীকালে নিরাপত্তাহীনতার যে একটা বিষয় রয়েছে, সেটি আমি মনে করি যে একটা ভূমিকা রাখতে পারে এই বিষয়ে। দেশের শ্রমশক্তি বাড়াতে এবং বেকারত্ব কমাতে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরির তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। মেহেরপুর সীমান্ত দিয়ে 39 বাংলাদেশিকে ফেরত পাঠালো BSF। দুপুরে গাংনী উপজেলার কাজীপুর সীমান্তে 147 নম্বর পিলার এলাকায় তাদের হস্তান্তর করা হয়। এদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। অবৈধভাবে ভারতে পাড়ি দেওয়ার পর বিভিন্ন কারণে আটক হন তারা। এরপর কারাভোগ শেষে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। সময় সংবাদে আরও থাকছে। শান্তি আলোচনায় রাজি রাশিয়া, ইউক্রেন। জানালেন ট্রাম্প। পুতিন জেলেনস্কি বৈঠক আয়োজনে কাজ শুরুর ঘোষণা। কিয়েভকে নিরাপত্তা সহায়তার আশ্বাস।
আবারও বেড়ি বাঁধে ভাঙন আতঙ্ক খুলনা অঞ্চলের উপকূলে। জেলার পাইকগাছার দেলুটি ইউনিয়নে বেড়ি বাঁধের একাধিক স্থানে দেখা দিয়েছে ফাটল। স্থায়ী টেকসই বাঁধের দাবিতে বিক্ষোভ করেন নদীপাড়ের হাজারো বাসিন্দা। ত্রাণ নয়, ভাত নয়, দাবি টেকসই বেড়িবাঁধের। এই স্লোগানে বিক্ষোভে ফেটে পড়েন ভাঙন এলাকার শত শত ভুক্তভোগী। মঙ্গলবার দুপুরে পাইকগাছার কালীনগরে জড়ো হন 13টি গ্রামের বাসিন্দা। সেখানকার বেড়িবাঁধের কয়েকটি স্থানে নতুন করে দেখা দিয়েছে ফাটল। বিক্ষোভকারীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ সংস্কার করায় এই অবস্থা। ভাঙন আতঙ্কে দিন পার করছেন তারা। তাই আসন্ন আমন মৌসুমে লোকসান এড়াতে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি তাদের। যে ফাটল ধরেছে, এই যে ভয়, এই ভয়তে হয়তো রাত্রে শুতে পারি না। কাজের মান তেমন ভালো হয় না। ছোট রাস্তা যেমন ভাবে বাজেট হয় মনে হয় ছোট করে করা হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে অর্থ ছাড়ের সীমাবদ্ধতার কারণে সম্ভব হয় না টেকসই বেড়িবাঁধ নির্মাণ। ভাঙন 500 মিটারে ভাঙন থাকলে আমরা সেখানে 50 মিটার বা 100 মিটার কাজ করে থাকি, কিন্তু এই কাজটা করার পরেই পরবর্তীতে পাশেই আবার ভাঙন দেখা যায়। আমরা যদি একসাথে কাজটা করতে পারি তাহলে সেক্ষেত্রে এই একই জায়গায় বারবার ভাঙনের যে প্রবণতা, এটা রোধ করা সম্ভব। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের 2000 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। প্রতি বছর পানি উন্নয়ন বোর্ড শত কোটি টাকা খরচ করে এসব বেড়িবাঁধ সংস্কার করে, তবে তা খুব একটা কাজে আসে না এখানকার নদী পাড়ের বাসিন্দাদের। স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের যে দাবি যুগ যুগ ধরে করে আসছেন স্থানীয়রা, তা এখন আরো জোরদার হয়েছে। পাইকগাছার দেলুটি ইউনিয়ন থেকে আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ। অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি স্লোগানে 18 থেকে 24 আগস্ট পর্যন্ত শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে সকাল 8:30টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে র্যালির আয়োজন করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এতে অংশ নেন মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার। জানান, মাছের উৎপাদন বৃদ্ধি ও জনগণের পুষ্টি নিশ্চিতেই পালিত হচ্ছে মৎস্য সপ্তাহ। র্যালিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি অংশ নেন 36 জেলা থেকে আসা 1,500 জেলে। আমরা অভয় আশ্রম গড়ে তুলে সারা দেশে যে জলাশয়গুলো আছে সেখানে দেশীয় মাছ রক্ষা করার জন্য আমরা কাজ করে যাব এবং দেশের মানুষের জন্য যে আমিষের যোগান সেটাতে আমরা অবদান রাখব। গ্যাসের দাম বাড়ানো নিয়ে চাপে রয়েছে সরকার, তবে উদ্যোক্তা ও সাধারণ মানুষের কথা মাথায় রেখে আপাতত দাম বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সরকারের ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে কথা জানান তিনি। এ সময় মৌসুম সামনে রেখে দেশে পর্যাপ্ত সার আমদানি করা হচ্ছে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমাদের একটা প্রেশার ছিল 1 মাস 2 মাস পর পর এলএনজির প্রাইস বাড়ানো গেছে। এইটা কিন্তু এনার্জি মিনিস্ট্রি ক্যালকুলেট করে এভাবে আনছে, আমাদের বাড়ায়নি প্রাইস। এটা কিন্তু একটা ভালো দিক আর কি। ওইটাই মেইন ইম্প্যাক্ট। আমরা চাচ্ছি যে এলএনজি যাতে অ্যাটলিস্ট সরবরাহ বাড়ে আর আমাদের উপর প্রেশারটা না থাকে যে আমরা বাড়াই। এটা বাড়ালে তো কনজিউমাররা যারা ইন্ডাস্ট্রিতে আছে তারা কিন্তু পছন্দ করবে না। অথবা আমাদের দৃষ্টিটা ওইদিকে বেশি আর কি, সাপ্লাইটা এসে করা আর প্রেশার। এখন ভবিষ্যতে কি হয় যদি এলএনজিতে আমরা যেটা প্রয়োগ করছি মোটামুটি রিজনেবল দামে আর কি। ফরিদপুরে নিখোঁজের 3 দিন পর ডোবা থেকে 4র্থ শ্রেণীর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় 2 জনকে আটকের পর পুলিশ বলছে 15 লাখ টাকা মুক্তিপণ না পেয়ে হত্যার পর লাশ গুমের চেষ্টা করা হয়। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গত 15 আগস্ট ফরিদপুরের মধুখালী উপজেলার বড় গোপালদি গ্রামের সৌদি প্রবাসী শামীম তালুকদারের 11 বছর বয়সী ছেলে তামিমকে মাছ ধরতে যাওয়ার কথা বলে নিয়ে যায় পূর্ব পরিচিত তুহিন শেখ। এরপর থেকেই তামিম আর বাড়িতে ফিরে আসেনি। ওই দিন রাতেই পরিবারের কাছে ফোন দিয়ে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হলে তামিমকে খুঁজতে অভিযান শুরু করে পুলিশ। টাকা নিয়ে কোন জায়গায় আসবো ও তখন সে তা কয় না, কয় 24 ঘন্টা পরে তোর আবার ফোন দেবো। এই তা কয়া ওই যে সিম বন্ধ করছে। আমার বাড়ি কাল পরীক্ষা, ওরে আমার ভাই কই যাচ্ছে না বাইরে, আমার বাজানটা যে মাথা পা ধরে ই করে মারছে, ওরে অম্বা মাইরে আমরা বাসি চাই রে, ও
ছোট্ট বাংলাদেশে যে জায়গা আছে কোনো মায়ের কোলবুক যিনি এরকম খালি হয় না। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় 18 আগস্ট তুহিন শেখকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে একই উপজেলার বাসপুর এলাকার একটি জলাশয়ে জাগ দেয়া পাটের নিচ থেকে ঢেকে রাখা অবস্থায় তামিমের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত দুজনকে আটক করা হয়। মুক্তিপণ আদায়ের দাবিতেই শিশুটিকে অপহরণ করা হয়েছিল বলে জানায় পুলিশ। তুহিনের দেওয়া তথ্যপত্র মোতাবেক আমরা ভিকটিমের লাশ উদ্ধার করেছি। আমরা তাদেরকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করব। প্রাথমিকভাবে জানা যায় যে তারা পরিকল্পিতভাবে অর্থ লোভে পড়েই আর কি তারা এই ঘটনাটি ঘটায়। বড় গোপালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল তামিম তালুকদার। দুই ভাই বোনের মধ্যে সে ছিল বড়। সময় সংবাদ, ফরিদপুর। এবার দেখে নেব এখনকার বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAR এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগে বায়ুর মান ৭১, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬০%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান ৫৩, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮১। রাজশাহী বিভাগে বায়ুর মান ৫৭, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৪। সিলেট বিভাগের বায়ুর মান ৬৪, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৩%। খুলনা বিভাগে বায়ুর মান ৩৯, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৬। বরিশাল বিভাগে বায়ুর মান ৫২, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৭। রংপুর বিভাগে বায়ুর মান ৫৯, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৫৭। ময়মনসিংহ বিভাগে বায়ুর মান ৩১, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৫%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো ময়মনসিংহ ৩১ আর সবচেয়ে খারাপ ঢাকা ৭১। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে পরিবেশ বান্ধব ৬টি ইলেকট্রিক কার সেবা। সকালে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে পরিবহন সেবার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আখতার। ক্যাম্পাসে পরিবহন নিয়ে শিক্ষার্থীদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়। ই কারগুলো সঠিকভাবে সেবা দিলে ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করে কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে চালু করা হবে আরও 40টি ই কার। প্রতিটি ই কারে 12 থেকে 15 জন যাত্রী বসতে পারবেন। দূরত্ব বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পরিবহনগুলোতে সেবা নেওয়ার ক্ষেত্রে গুনতে হবে 5 থেকে 20 টাকা ভাড়া। একসময় নোংরা ও অপরিচ্ছন্ন ফুটপাত এখন শোভা পাচ্ছে সুগন্ধি ফুল। পুরাতন রেল স্টেশন এলাকায় সৌন্দর্য বর্ধনের ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী ও পথচারীরা। ফুটপাত দখলের নোংরা পরিবেশে ফলের ব্যবসা, ভোগান্তিতে পথচারীরা। এমন খবরে নিজেই ছুটে গিয়ে পরিষ্কার করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন ফুটপাত। এ ঘটনার 5 দিনের মাথায় মঙ্গলবার সকালে চট্টগ্রামের পুরাতন রেল স্টেশনের সামনের সেই দুর্গন্ধময় এলাকায় সৌন্দর্য বর্ধনে স্থাপন করলেন নানা জাতীয় ফুলের টব। যে পথ দিয়ে পচা ফলমূলের দুর্গন্ধে অতিষ্ঠ ছিলেন পথচারী, পর্যটক ও বিদেশিরাও। সৌন্দর্য বর্ধন কার্যক্রমের উদ্বোধন করে মেয়র বলেন, নগরীকে পরিষ্কার রাখতে এই উদ্যোগ। তারা পুরা রাস্তার অর্ধেক জুড়ে সেটা দখল করে থাকে, যার কারণে এখানে যানজট লেগে থাকে। আর একটা হচ্ছে এখানে ইনফ্যাক্ট মানুষ হাঁটতে পারে না। চিটাগংয়ের বাইরের থেকে যারা আসে অথবা বিদেশ থেকে যারা আসে তারা চট্টগ্রামের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠায়। তা আমি যেটা মনে করি এই জায়গাগুলো আমাদেরকে সৌন্দর্য রক্ষা করতে হবে। সিটি কর্পোরেশনের এমন উদ্যোগকে স্বাগত জানান ব্যবসায়ী ও পথচারীরা। এই সৌন্দর্য বর্ধনের যে টার্গেট নিয়েছে, ওনার টার্গেট যতক্ষণ ধরে পূরণ না হবে ততক্ষণ ধরে আমরা রাজপথে থাকবো, কাজ করব। সবাই তো দায়িত্ব সুন্দর রাখার জন্য, তার ভিতরে আমাদেরকে একটা সুযোগ দিতে হবে ব্যবসার জন্য। আমরা মেয়র যেন ফুলের টপ দিতেছে রাস্তাঘাটে, আমাদের খুব ভালো লাগতেছে। এখানে তো আর কাঁচরা কুচরা নাই, ফলমুটির মধ্যে কোনো নালার মধ্যে গন্ধ দুর্গন্ধ আসতেছে না। ধাপে ধাপে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কেও সৌন্দর্য বর্ধনের আওতায় আনার কথা জানান সিটি মেয়র। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। শান্তি আলোচনায় বসতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৈঠকের মাঝে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। সমঝোতায় পৌঁছাতে পুতিন ও জেলেনস্কির মধ্যে শিগগিরই বৈঠক আয়োজনের উদ্যোগ নিচ্ছেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন জেলেনস্কিও। যুক্তরাষ্ট্র থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। 6 মাস পর হোয়াইট হাউসে আবারও ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে আগের মতো এবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়নি। আলোচনা হয়েছে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। স্থানীয় সময় সোমবার দুপুরে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন জেলেনস্কি। এ সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ সহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে যুদ্ধবিরতিকে নিছক একটি ধারণা উল্লেখ করে ট্রাম্প বলেন তিনি স্থায়ী শান্তি চাইছেন। যুদ্ধ পরবর্তী সময়ে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে মার্কিন সেনাদের প্রত্যাহার করা হবে না বলেও জানান ট্রাম্প। জেলেনস্কির উদ্দেশ্যে তিনি বলেন ইউক্রেনকে সব ধরনের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, তবে ন্যাটোর সদস্যভুক্ত হওয়া যাবে না বলেও জানান। ট্রাম্পের সঙ্গে অনেকটা তাল মিলিয়ে জেলেনস্কি বলেন ওয়াশিংটন মস্কোর সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে প্রস্তুত কিয়েভ। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে স্বাগত জানান তিনি। ট্রাম্প জেলেনস্কি বৈঠকের পর হোয়াইট হাউসে দ্বিতীয় ধাপে আলোচনা শুরু হয় ইউরোপীয় নেতাদের সাথে। সম্মিলিত এই শান্তি আলোচনার মাঝপথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন ট্রাম্প। ইউরোপীয় দেশগুলোর প্রধানরাও পুতিনের সঙ্গে এ সময় কথা বলেন বলে জানা গেছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্ধের আলোচনায় বসতে সম্মত হয়েছেন পুতিন জেলেনস্কি। খুব শিগগিরই তাদের মধ্যে একটি বৈঠক আয়োজনের প্রস্তুতি শুরু করছেন বলেও জানান তিনি। এদিকে জেলেনস্কির সঙ্গে বৈঠক ইস্যুতে ট্রাম্প পুতিনের দীর্ঘ 40 মিনিট টেলিফোনে কথা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। এর আগে সম্মিলিত বৈঠকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাব, জার্মানির চ্যান্সেলর ফ্রিড মার্জ এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন ও ন্যাটো মহাসচিব মার্ক রুটে প্রত্যেকেই যুদ্ধবন্ধে দ্রুত একটি কার্যকর চুক্তি করার উপর গুরুত্ব আরোপ করেন। গেল শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় শান্তি আলোচনার প্রথম ধাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর সোমবার দ্বিতীয় ধাপে ইউক্রেন প্রেসিডেন্ট ও ইউরোপীয় বিভিন্ন দেশের নেতাদের সাথে হোয়াইট হাউসে এই বৈঠক হলো। এখন ট্রাম্পের মধ্যস্থতায় পুতিন জেলেনস্কি ঐতিহাসিক বৈঠকটি কোথায়, কখন এবং কিভাবে হয় তাই দেখার অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। খেলার খবর। ক্রিকেটকে দুর্নীতিমুক্ত আর ক্রিকেটারদের সুরক্ষিত রাখতে বিসিবির সঙ্গে কাজ শুরু করলেন আইসিসি দুর্নীতি দমন কমিশনের সাবেক প্রধান কর্মকর্তা অ্যালেক্স মার্শাল। লিটন বিরাজদের সঙ্গে আলোচনার পাশাপাশি বিসিবিকে নিজের কর্মপরিকল্পনা জানিয়েছেন তিনি। একই দিনে শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রামে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের কাছ থেকে নানা পরামর্শ নিয়েছেন বোর্ড সভাপতি আমিরুল ইসলাম বুলবুল। ম্যাচ গড়াপেটার অভিযোগে ছিন্ন ভিন্ন বিপিএল। আনুষ্ঠানিক রিপোর্ট না এলেও সবশেষ আসরেও কালিমা লেগেছে দেশের শীর্ষস্থানীয় এই ঘরোয়া লিগে। পরিস্থিতি এমনই ভয়াবহ, আইসিসির দুর্নীতি দমন কমিশনের সাবেক প্রধান অ্যালেক্স মার্শালকে উড়িয়ে আনলো বিসিবি। দায়িত্বটা বিসিবির দুর্নীতি দমন কমিশন আকুর পরামর্শক হিসেবে। সাবেক এই ইংলিশ পুলিশ বিপিএলকে দেখছেন বড় অ্যাসাইনমেন্ট হিসেবে। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো বিপজ্জনক হয়ে উঠছে। আমরা চাই বিপিএল যেন এরকম বিপজ্জনক লিগে পরিণত না হোক। তাই এখানে আর্থিক ব্যবস্থা থেকে শুরু করে দল পরিচালনা কিংবা ফ্র্যাঞ্চাইজি বেছে নেওয়া সবকিছুতেই হতে হবে হাই লেভেলের, পেশাদার এবং সুরক্ষিত। এ নিয়ে মঙ্গলবার নিজের কাজ শুরু করেছেন অ্যালেক্স। ক্রিকেটারদের সঙ্গে বসেছেন, নিজের কর্মপরিকল্পনা উপস্থাপন করেছেন। দীর্ঘমেয়াদে একটা কাঠামো তৈরি করে দিতে চান এই ইংলিশম্যান। একই দিনে আরও একটা সেমিনারে অংশ নেয় জাতীয় দলের ক্রিকেটাররা। শেয়ার অ্যান্ড কেয়ার শিরোনামে কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের কাছ থেকে পরামর্শ নেন বিসিবি প্রধান। অবকাঠামো, মাঠ, ঘরোয়া ক্রিকেটের পরিস্থিতি উন্নতিতে নিজেদের মতামত জানান মুশফিক, লিটন, মিরাজরা।
ক্রিকেটারদের কাছ থেকে পাওয়া পরামর্শ দ্রুতই বাস্তবায়ন করতে চায় বিসিবি। এছাড়াও গণমাধ্যমের কাছে প্রত্যাশা গঠনমূলক সমালোচনার। সবাইকে একসাথে নিয়ে আইসিসি ইভেন্টে দারুণ কিছু উপহার দিতে চান দেশের ক্রিকেট ভক্তদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় বিএনপি, দলীয় বিবেচনায় করা কেন্দ্র বাতিলের দাবি। নির্বাচন পেছানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই সরকারের, ফেব্রুয়ারিতেই নির্বাচন। বিশ্বমানের নির্বাচন আয়োজনে ইসিকে 40 লাখ ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন। আগামী মাসে বাংলাদেশে আসছে ইউর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।